হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো। আমি সামি আল জাহিদ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি8-এ। বন্ধুরা, আজকের পর্বে আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর রসায়ন দ্বিতীয় পত্র বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ পরিবেশ রসায়ন নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হল আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস, অ্যামাগা বক্র, বাস্তব গ্যাসের আদর্শ আচরণ প্রদর্শনের শর্ত, ভ্যান ডার ওয়ালস সমীকরণ, গ্যাস তরলীকরণ, গ্রিনহাউস গ্যাস ও এর প্রভাবসমূহ, সিএফসি ও ওজোন স্তর ক্ষয়। তাহলে চলো বন্ধুরা, আমাদের আজকের এপিসোডটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই চলো জেনে নেই আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস বলতে কী বোঝায়। তোমরা নিশ্চয়ই ইতোমধ্যে বয়েল এবং চার্লসের সূত্র সম্পর্কে জেনেছ। যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে বয়েল ও চার্লসের সূত্রদ্বয় মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বলে। আর সকল আদর্শ গ্যাস পিভি = nRT এই সূত্রটি মেনে চলে। তাই পিভি = nRT এই সূত্রটি আদর্শ গ্যাসের সূত্র নামে পরিচিত। আর বন্ধুরা, বাস্তব গ্যাস হলো সে সকল গ্যাস যারা সকল তাপমাত্রা ও চাপে বয়েল ও চার্লসের সূত্রদ্বয় পরিপূর্ণভাবে মেনে চলে না। যেমন হাইড্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস, এরা প্রত্যেকেই বাস্তব গ্যাস। বন্ধুরা, আদর্শ গ্যাসের ক্ষেত্রে গ্যাসের অণুগুলোর আয়তন গ্যাসের মোট আয়তনের তুলনায় অনেক নগণ্য ধরা হয়। এছাড়া মনে করা হয় আদর্শ অবস্থায় গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না। কিন্তু প্রকৃতপক্ষে কোনো গ্যাসই পুরোপুরি আদর্শ আচরণ করে না। আমাদের পরিচিত সব গ্যাসই বাস্তব গ্যাস এবং এরা পিভি = nRT এই সমীকরণটি পরিপূর্ণভাবে মেনে চলে না। আদর্শ ও বাস্তব গ্যাসের বৈশিষ্ট্যগুলোকে বিজ্ঞানী অ্যামাগা একটি বক্রচিত্রের সাহায্যে বেশ ভালোভাবে দেখিয়েছেন। এটি অ্যামাগা বক্র নামে পরিচিত। তাহলে চলো বন্ধুরা, এবার আমরা অ্যামাগার বক্র সম্পর্কে জেনে নেই। বিজ্ঞানী অ্যামাগা তার অ্যামাগা বক্রের সাহায্যে দেখান যে চাপের পরিবর্তনের সাথে সাথে পিভি এর মান আদর্শ গ্যাসের জন্য স্থির থাকলেও বাস্তব গ্যাসের জন্য পরিবর্তিত হয়। বন্ধুরা, বয়েলের সূত্র থেকে আমরা জানি V সমানুপাতিক 1/P বা পিভি = ধ্রুবক, অর্থাৎ আদর্শ গ্যাসের জন্য পিভি এর মান স্থির থাকা উচিত। এই বক্তব্যের সত্যতা যাচাই করার জন্য অ্যামাগা স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের বিভিন্ন বাস্তব গ্যাস নিয়ে বিভিন্ন চাপে তাদের আয়তন নির্ণয় করেন। বন্ধুরা, এরপর চাপ পি এর বিপরীতে পিভি এর মানসমূহ গ্রাফে স্থাপন করে তিনি কতগুলো রেখা লাভ করেন। এসব রেখাকে তিনি অ্যামাগা বক্র নাম দেন। গ্রাফটি পর্যবেক্ষণ করলে দেখা যায় যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে চাপ পি পরিবর্তিত হলেও পিভি অপরিবর্তিত থাকে, অর্থাৎ দেখা যায় পিভি রেখাটি পি অক্ষের সমান্তরাল হয়। কিন্তু বিভিন্ন বাস্তব গ্যাসের জন্য দেখা যায় পি এর পরিবর্তনের সাথে সাথে পিভির মানও পরিবর্তিত হয়। বন্ধুরা, গ্রাফে দেখা যায় হাইড্রোজেন, হিলিয়াম ইত্যাদি ক্ষুদ্রাকার অণুবিশিষ্ট গ্যাসের জন্য পি এর মান বৃদ্ধির সাথে সাথে পিভি এর মান সরলরৈখিকভাবে বৃদ্ধি পায়। অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি গ্যাসগুলোর অণু তুলনামূলক বড়। তাই এ সকল ক্ষেত্রে চাপ বৃদ্ধি পেলে পিভি প্রথমে হ্রাস পায় এবং একটি ন্যূনতম মানে পৌঁছায়, এরপর বৃদ্ধি পেতে থাকে। অর্থাৎ চাপ পরিবর্তিত হলে সব বাস্তব গ্যাসেই পিভি এর মান পরিবর্তিত হয়, অর্থাৎ বাস্তব গ্যাসসমূহ বয়েলের গ্যাস সূত্র মেনে চলে না। বন্ধুরা, অ্যামাগার বক্র থেকে আমরা বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতি দেখতে পাই। কিন্তু বাস্তব গ্যাস আদর্শ আচরণও প্রদর্শন করতে পারে, তবে দুইটি শর্তে। শর্ত দুটি হলো নিম্ন চাপ ও উচ্চ তাপমাত্রা।
অর্থাৎ নিম্নচাপ ও উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাস আদর্শ আচরণ করে। কারণ নিম্নচাপে গ্যাস অণুগুলো পরস্পর অনেক দূরে দূরে অবস্থান করে, তাই তখন গ্যাসের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল থাকে সর্বনিম্ন। আবার উচ্চ তাপমাত্রায় গ্যাসগুলো অনেক বেশি ছোটাছুটি করায় তখন গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বল কার্যকর হতে পারে না। বন্ধুরা, এই পর্যায়ে আমরা আলোচনা করব ভ্যান ডার ওয়ালস সমীকরণ নিয়ে। বন্ধুরা, আমরা ইতিমধ্যে আদর্শ গ্যাসের সমীকরণ দেখেছি, তা হলো PV = nRT। কিন্তু বাস্তব গ্যাস এই সূত্র মেনে চলে না, তাই বাস্তব গ্যাসের জন্য একটি সংশোধিত সমীকরণ রয়েছে, যা ভ্যান ডার ওয়ালস সমীকরণ নামে পরিচিত। আদর্শ গ্যাসের ক্ষেত্রে গ্যাস অণুগুলোর মোট আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য ধরা হয়, কিন্তু প্রকৃতপক্ষে গ্যাসের অণুগুলোর নিজস্ব কিছু আয়তন থাকে। তাহলে এক মোল বাস্তব গ্যাসের অণুসমূহের কার্যকর নিজস্ব আয়তন B হলে n মোল বাস্তব গ্যাসের ক্ষেত্রে এই মান হবে সমান সমান NB। অর্থাৎ আদর্শ গ্যাসের আয়তন যদি V হয়, তাহলে বাস্তব গ্যাসের সংশোধিত আয়তন হবে V - NB। বন্ধুরা, আবার আদর্শ গ্যাসের ক্ষেত্রে ধরা হয় গ্যাসের অণুগুলো পারস্পরিক আকর্ষণ মুক্ত, কিন্তু বাস্তবে গ্যাস অণুগুলোর মধ্যে আকর্ষণ বল বিদ্যমান থাকে। এই আকর্ষণ বলের প্রভাবে বাস্তব গ্যাসের অণুসমূহ গ্যাস পাত্রের দেয়ালে কিছুটা চাপ প্রয়োগ করে। বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস n মোল বাস্তব গ্যাসের ক্ষেত্রে এই আকর্ষণ বলের মান নির্ণয় করেন, আর তা হলো n²a/v²। তাহলে আদর্শ গ্যাসের চাপ P হলে বাস্তব গ্যাসের ক্ষেত্রে সংশোধিত চাপ হলো P + n²a/v²। তাহলে বন্ধুরা, n মোল বাস্তব গ্যাসের জন্য আমরা বাস্তব গ্যাসের সমীকরণ পাই P + n²a/v² × V - NV = RT। এটি হচ্ছে ভ্যান ডার ওয়ালস সমীকরণ। n = 1 হলে, অর্থাৎ এক মোল বাস্তব গ্যাসের জন্য সমীকরণটি হবে P + a/v² × V - B = RT। বন্ধুরা, এই পর্যায়ে আমরা আলোচনা করব গ্যাস তরলীকরণ সম্পর্কে। বন্ধুরা, দুইভাবে কোনো গ্যাসকে তরল করা যায়, যেমন চাপ বৃদ্ধি করলে এবং তাপমাত্রা হ্রাস করলে। অনেক সময় চাপ বৃদ্ধি করলে গ্যাসকে তরল করা যায় না, তখন গ্যাসের চাপ বৃদ্ধির পাশাপাশি তাপমাত্রা হ্রাস করতে হয়। যে তাপমাত্রায় বা তার নিচের যে কোনো তাপমাত্রায় কোনো গ্যাসে চাপ প্রয়োগ করলে তা তরলে পরিণত হয়, সেই নির্দিষ্ট তাপমাত্রাকে ওই গ্যাসের সন্ধি তাপমাত্রা বা সংকট তাপমাত্রা বা ক্রান্তি তাপমাত্রা বলে। বন্ধুরা, গ্যাসকে তরলে পরিণত করতে সন্ধি তাপমাত্রায় আনতে হয়, অর্থাৎ তাপমাত্রা হ্রাস করতে হয়। গ্যাসকে সংকুচিত করে হঠাৎ বৃহৎ আয়তনে সম্প্রসারিত করা হলে গ্যাসটির তাপমাত্রা হ্রাস পায়। একে জুল থমসন প্রভাব বলে। বন্ধুরা, এভাবে গ্যাসকে তরল করে সিলিন্ডারজাত করা হয় এবং বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, যেমন LPG, CNG, LNG ইত্যাদি। বন্ধুরা, LPG বা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস হলো মূলত তরলীকৃত প্রোপেন ও বিউটেন। এতে অগ্নিসংযোগ করে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এরপর আছে CNG বা কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এতে ইথেন ও অন্যান্য হাইড্রোকার্বন সহ 85 থেকে 95% মিথেনযুক্ত গ্যাসই হলো প্রাকৃতিক গ্যাস। এই গ্যাসকে তরলীভূত করে যানবাহনে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, একেই CNG বলে। এছাড়াও বন্ধুরা, আরও একটি জ্বালানি রয়েছে যা পরিবেশ বান্ধব। এটি হলো LNG বা লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। CNG ও LNGর মধ্যে পার্থক্য হলো প্রাকৃতিক গ্যাসকে উচ্চ চাপে সংকুচিত করে CNG তৈরি করা হয়, তবে LNG প্রস্তুত করা হয় প্রাকৃতিক গ্যাসকে শীতল করে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা গ্রিনহাউস সম্পর্কে আলোচনা করব। প্রকৃতপক্ষে গ্রিনহাউস হলো শীতপ্রধান দেশের ফসল উৎপাদনের জন্য ব্যবহৃত শীততাপ নিয়ন্ত্রিত স্বচ্ছ কাচের
সুবিশাল কক্ষ। আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলও অনেকটা গ্রিন হাউসের মতো। কিভাবে, চলো জেনে নেওয়া যাক। বন্ধুরা, সূর্যের আলো পৃথিবীকে উত্তপ্ত করার পর এই উত্তাপের বিরাট অংশ বায়ুমণ্ডল ত্যাগ করে মহাশূন্যে বিকিরিত হয়। এর ফলে পৃথিবীর বায়ুমণ্ডলের তাপ মোটামুটি সহনীয় এবং একই রকম থাকে। তবে গৃহস্থালী ও শিল্প কারখানায় পেট্রোলিয়াম জাতীয় জ্বালানির ব্যবহার দিন দিন বেড়ে যাওয়ায় পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বায়ুমণ্ডলে দিন দিন বেড়েই চলছে। কার্বন ডাইঅক্সাইড গ্যাস তখন বায়ুমণ্ডলে বিকিরিত তাপের বেশ খানিকটা অংশ ধরে রাখে, গ্রিন হাউসের মতো। এর ফলে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পায়। বন্ধুরা, এভাবে একসময় তাপমাত্রা এতই বৃদ্ধি পাবে যে পৃথিবীর 2 মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্রের পানির উচ্চতা যথেষ্ট বৃদ্ধি পাবে। এতে পৃথিবীর এক বিরাট অংশ সমুদ্রের নিচে তলিয়ে যাবে। এটি গ্রিন হাউসের প্রভাব। এর জন্য কার্বন ডাইঅক্সাইড সহ আরও কিছু গ্যাস দায়ী। এদেরকে বলা হয় গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাসগুলো হলো কার্বন ডাইঅক্সাইড, ওজোন, জলীয় বাষ্প, মিথেন, নাইট্রাস অক্সাইড, সিএফসি ইত্যাদি। বন্ধুরা, গ্রিনহাউস গ্যাসের বেশ কিছু প্রভাব আছে। এগুলো হলো বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ বৈশ্বিক উষ্ণায়ন দেখা যায়। সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, ওজোন স্তর ক্ষয় হচ্ছে। মানুষের ওপর বিভিন্ন নেতিবাচক প্রভাব, যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, ইমিউনিটি হ্রাস পাওয়া, প্রজনন ক্ষমতা কমে যাওয়া ইত্যাদি। মানুষ ছাড়াও প্রাণী ও উদ্ভিদের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। বন্ধুরা, গ্রিনহাউস গ্যাসের অন্যতম ক্ষতিকর প্রভাব হলো ওজোন স্তর ক্ষয়। ওজোন স্তরকে পৃথিবীর ছাতা বলে, কারণ এই স্তরটি পৃথিবীকে সূর্যের আলোর অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে। কিন্তু গ্রিনহাউস গ্যাসের প্রভাবে বর্তমানে এই স্তর ক্ষয় হচ্ছে। এই ওজোন স্তর ক্ষয়ের জন্য প্রধানত দায়ী হলো সিএফসি। সিএফসির ফুল ফর্ম হলো ক্লোরোফ্লোরোকার্বন। মিথেন ও ইথেনের ক্লোরোফ্লোরো জাতকসমূহকে সিএফসি বলে। সূর্য থেকে অতিবেগুনি রশ্মি দ্বারা সিএফসি সমূহ ফ্রি রেডিক্যাল বিক্রিয়ার মাধ্যমে বায়ুমণ্ডলের ওজোন স্তরকে ভেঙে অক্সিজেনে পরিণত করে। প্রক্রিয়াটিকে ফটোলাইসিস প্রক্রিয়া বলা হয়, কারণ সিএফসি সমূহ সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে প্রথম ক্লোরিন ফ্রি রেডিক্যাল তৈরি করে। ক্লোরিন ফ্রি রেডিক্যাল পরবর্তীতে ওজোনের সাথে বিক্রিয়া করে ক্লোরিন অক্সাইড ফ্রি রেডিক্যাল ও অক্সিজেন ফ্রি রেডিক্যাল তৈরি করে। বন্ধুরা, এই ক্লোরিন অক্সাইড ফ্রি রেডিক্যাল ও অক্সিজেন ফ্রি রেডিক্যাল আবারও বিক্রিয়া করে ক্লোরিন ফ্রি রেডিক্যাল ও অক্সিজেন তৈরি করে। উৎপন্ন ক্লোরিন ফ্রি রেডিক্যাল পুনরায় ওজনের সাথে বিক্রিয়া করে এবং প্রক্রিয়াটি শিকলের মতো চলতে থাকে। এভাবে সিএফসি সমূহ বায়ুমণ্ডলের ওজোন স্তর প্রতিনিয়ত ক্ষয় করছে। তো বন্ধুরা, আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। আগামী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো-জি8-এর সাথেই থেকো। বন্ধুরা, এবারে চলো আমাদের আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেওয়া যাক। আদর্শ গ্যাসের সমীকরণ হলো PV = nRT। উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে বাস্তব গ্যাসসমূহ আদর্শ আচরণ করে। ভ্যান ডার ওয়ালস সমীকরণ হলো P + n²a/v² × v - nv = RT। চাপ বৃদ্ধি করে বা তাপমাত্রা হ্রাস করে বা অনেক সময় একই সাথে তাপমাত্রা হ্রাস ও চাপ বৃদ্ধি করে গ্যাসকে তরলীভূত করা হয়। ওজোন স্তর ক্ষয়ের প্রধান কারণ হলো সিএফসি।